আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন, বলল মিয়া গোলাম পরোয়ার। আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক, বলল নাহিদ ইসলাম। এক শ্রেণীর ক্ষমতা লোভীরা ক্ষমতায় যেতে ডাবল পাগল হয়ে গেছে, বলল চরমনায় পীর। সাত সকালে ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় নেমে দুপুরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়াকে দেখেন। এরপর তিনি খালেদা জিয়ার সবশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেন। তবে এই চিকিৎসকের পর্যবেক্ষণ সম্পর্কে গতকাল বুধবার রাত পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। গত রাতে চীন থেকে এসেছেন আরও 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা রাতেই খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন বলে বিএনপির সূত্রে জানা গেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার সন্ধ্যা 7:07 প্রধান উপদেষ্টার গাড়িবহর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে নিয়ে চতুর্থ তলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যান। সেখানে বিশেষ ব্যবস্থা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা চলছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বলেন, সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন প্রধান উপদেষ্টা। তার সুস্থতা কামনায় তিনি দোয়া করেন। পরে তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন ডক্টর জাফর ইকবাল। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর এজেড-এম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার ছোট ছেলের সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমানও ছিলেন। প্রধান উপদেষ্টা হাসপাতালটিতে প্রায় আধা ঘন্টা অবস্থান করেন। এরপর তার গাড়ি বহর সেখান থেকে বের হয়ে যায়। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষার জন্য গত 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। 27 নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছেন মেডিকেল বোর্ড। সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো জিয়ে রেখে কাঠামোগত ও মূল পরিবর্তন করা যায় না। তিনি বলেন, সমস্যার সমাধানের একমাত্র পথ রাষ্ট্রের কাঠামোগত এবং নেতৃত্বের গুণগত পরিবর্তন করতে হবে। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, দেশের নেতৃত্বের নৈতিক পরিবর্তন হলে বিমানবন্দরে প্রবাসী হয়রানি সহ সকল সমস্যার অটোমেটিক সমাধান হবে। তিনি বলেন, পতিত ও ফ্যাসিবাদ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের কাঠামো তছনছ করে দিয়ে গেছে। দেশপ্রেমিক ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হলে প্রবাসীদের দাবি পেশ করতে হবে না। আমরা সেগুলো পূরণ করার সব ধরনের উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে জামায়াতকে বহু নির্যাতন সইতে হয়েছে। দীর্ঘদিন জামায়াতের কেন্দ্রীয় অফিস সহ জেলা উপজেলা সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সবশেষ জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু 24-এর ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজ বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। এটি কেবলই ছিল আল্লাহর করুণা আর সাহায্য। আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক, বলল নাহিদ ইসলাম। যথাসময়ে নির্বাচন চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক, যথাসময়ে এবং যথাযথ পরিবেশে যেন সুষ্ঠু নির্বাচন হয়, এটাই আমাদের প্রত্যাশা। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা চাই এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রার্থীরাও স্বচ্ছতার সাথে নির্বাচনে অংশ নেবেন। এ বিষয়ে যেন কমিশন ব্যবস্থা নেয়। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এসপিডিসি যে বদলি হয়েছে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এসব বিষয়ে কমিশন যেন ব্যবস্থা নেয়। তিনি বলেন, গণভোটের প্রশ্নগুলো নিয়ে যেন প্রথম থেকে প্রচার করা হয়। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের ক্ষেত্রে যেন নির্বাচন কমিশন উদ্যোগ নেয়। নারী প্রার্থীদের জন্য সাইবার বুলিং যেন না হয়। এনসিপির নেতা বলেন, গণভোটের একাধিক প্রশ্ন রাখা হয়েছে বিভিন্ন দলের চাহিদার কথা মাথায় রেখে। আরো সহজভাবে এটা
এটা করা দরকার ছিল। আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি। এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে, ফলে এই আদেশের ভিত্তিতে গণভোট হলে এটা ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। সরকার ও দলের পক্ষ থেকে এটা প্রচার করা দরকার এবং জনগণের সামনে প্রশ্নগুলো স্পষ্ট করতে হবে। তিনি বলেন, আমরা তাদের কমিশনারকে বলেছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে যেন তারা তফসিল ঘোষণা করে। তিনি বলেন, আমরা কমিশনারদের বলেছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে যেন তারা তফসিল ঘোষণা দেয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ আরো বলেন, নির্বাচন কমিশন নিয়ে সেই উদ্বেগ এখনো আমাদের আছে। পুরনো আইনে এটা গঠিত। আমরা চেয়েছিলাম সংস্কার প্রস্তাব অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল, তবে আমরা নির্বাচনের দিকে এগোতে চাই। তিনি বলেন, আমরা সব দিক দিয়ে কমিশনকে সহযোগিতা করব, তবে আমরা যদি দেখি তারা পক্ষপাতমূলক আচরণ করছে, সেক্ষেত্রে আমরা কমিশনের প্রতি সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য হব। এক শ্রেণীর ক্ষমতালোভীরা ক্ষমতায় যেতে ডাবল পাগল হয়ে গেছে বলল চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে। আবু সাইদ যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার পরিবেশ তৈরি করেছিলেন, এই রংপুর থেকে এই চাঁদাবাজদের, ক্ষমতালোভীদের এবং যারা বিদেশের তাবেদারি আমাদের দেশে বাস্তবায়ন করতে চায় তাদের না বলে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। ইসলামী আন্দোলনের আমির বলেন, আজকে সারা দেশের মানুষ দিন রাত সপ্তাহ বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে। 8 দল অর্থাৎ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে ভোট দেওয়ার জন্য অপেক্ষার দিন গুনছে। আমি পরিষ্কারভাবে বলছি, এই দেশ আমার, এই দেশে জন্মগ্রহণ করেছে আমি। এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, এই দেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কুল সন্তান হারা করতে চায়, আপনাদের বারবার বলছি, আগের মতো গুন্ডা ও জাল টাকার দৌরাত্মকারীদের 8 দল উৎখাত করবে ও ইসলামের জয় হবে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরো বলেন, আজকে দুঃখ হয় এতগুলো মায়ের কুল সন্তান হারা হলো, এত মানুষ পঙ্গু ও চোখ হারালো। আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশের মৌলিক সংস্কার হবে, খুনি ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, এরপর জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার ও দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডাবল পাগল হয়ে গেছে। ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা। রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর সকাল 6টা 14 এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.1। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইএমএসসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার এবং এর উৎপত্তি স্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে 33 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং নরসন্দির 3 কিলোমিটার উত্তরে। এর আগে সোমবার 1 ডিসেম্বর কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিনগত রাত 12টা 57 কক্সবাজার শহর, উখিয়া, চাকুরিয়া স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভূত করেন। এর আগে গত 21 ও 22 নভেম্বর 2 দিনে 4 দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ছিল রিক্টার স্কেলে 21 নভেম্বরের ভূমিকম্পের মাত্রা 5.7। এতে 10 জনের মৃত্যু হয়। এদিনে ভূমিকম্পে সৃষ্ট কম্পন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।